অলরাইট। ওকে, সো আমরা এতক্ষণ হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে আসলে বিষয়টা আসলে কি, ভার্সিটির বিষয়টা কি, এখানে হচ্ছে পপুলেশন, টার্গেট পপুলেশন হিসাবে কিভাবে টার্গেট পপুলেশন আমরা কিভাবে সেট করব, স্যাম্পল পপুলেশন কিভাবে সেট করব আর কি, সেইগুলা। এবার সব থেকে ক্রুশিয়াল যে বিষয়টা আর কি, সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন আর কি, যেটা নামেই আর কি এটা নামকরণ করা হয় র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর কি। সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু একটা এক্সপেরিমেন্টাল স্টাডি কে হচ্ছে আমরা কখন টিপিক্যালি র্যান্ডমাইজ বলতে পারবো, যখন এটা র্যান্ডমাইজেশনটা প্রপারলি করা যায়। এখন র্যান্ডমাইজেশনটাকে মোট কথা যে হচ্ছে অ্যালোকেশনটা হচ্ছে যে নট প্রি ডিটারমাইন্ড, হ্যাঁ, এবং হচ্ছে এটা আমাদের বায়াসটাকে হচ্ছে রিডিউস করতে হেল্প করে আর কি। এখন ধরো যে আমরা একটা স্টাডি করব আর কি, যেখানে হয়তোবা দেখতেছি যে কোনো একটা ড্রাগের বা হচ্ছে কোনো একটা ভিটামিনের মানুষের হেলথের ইমিউনিটি বুস্ট আপ করার ক্ষেত্রে এটার কি ধরনের ইফেক্ট পড়ে আর কি, আমরা হয়তোবা সেটা দেখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে স্যাম্পল কন্ট্রোল গ্রুপে হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে নেই, যে হচ্ছে সব ইয়াং লোকজন, হ্যাঁ, যাদের বয়স হচ্ছে 40 এর নিচে, তারা থাকলো হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপে। 30 জনে আর ওলানে হচ্ছে হুতি ক্লাস করে কন্ট্রোল গ্রুপে এই থাকলো মুহূর্তে হচ্ছে আমার সব লোকজন যাদের বয়স হচ্ছে 40 এর উপরে। 3-4 জন ছাড়া সবাই হুতি ক্লাস করে। তাহলে কি হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে কি হচ্ছে যে রেজাল্টটা আসবে সেটাকে কি হচ্ছে আমরা বায়াস ফ্রি বলতে পারবো? কারণ 40 বছরের নিচে যারা আছে, যারা ইয়াং লোকজন আছে, তাদের তো ইমিউনিটি পাওয়ার তো এমনি ভালো থাকে আর কি, তো সাপ্লিমেন্ট দিলে তো সেটা আরো বাড়বে আর কি, এটাই স্বাভাবিক আর কি। আবার দেখা যাচ্ছে কন্ট্রোল গ্রুপে যারা আছে আর কি, বয়স যাদের হচ্ছে 40 এর বেশি, হ্যাঁ, তো তাদের তো ইমিউনিটি পাওয়ার এমনিতেই কম থাকে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে দেখা যাচ্ছে কি যে আমাদের এই দুইটা গ্রুপের মধ্যে কোনো সামঞ্জস্য থাকতেছে না, এবং এখানে হচ্ছে একটা সিলেকশন বায়াস থেকে যাচ্ছে আর কি। কিন্তু আমরা যখন এটাকে র্যান্ডমলি সিলেক্ট করব আর কি, যে কে হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপে যাবে, কে হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপে যাবে, এটা আমি ডিটারমাইন করা না আমার, হ্যাঁ, এটা যে কেউ হতে পারে আর কি। তখন দেখা যাবে যে এটার রেজাল্টটা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকসেপ্টেবল হবে, যে বায়াসটাকে এলিমিনেট করা যাচ্ছে। ওকে, সো আমরা র্যান্ডমাইজেশনে হচ্ছে বিভিন্ন করতে পারি আর কি। একটা হচ্ছে যে র্যান্ডমাইজেশনের হচ্ছে দুইটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাসাইনমেন্ট। সো র্যান্ডম স্যাম্পলিংটা কি এখানে বলতেছে যে এভরি পারসন ইন এ পপুলেশন মাস্ট হ্যাভ অ্যান ইকুয়াল চান্স অফ গেটিং ইনটু দ্য স্যাম্পল। সো আমরা যখন পপুলেশন গ্রুপ থেকে যখন আমরা স্যাম্পল সিলেক্ট করতেছি আর কি, তখন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা র্যান্ডমলি সিলেক্ট করতেছি আর কি। যেমন দেখা যাচ্ছে যে একটা হসপিটাল, কথার কথা হচ্ছে সিএরপি তে হয়তো বা আমরা কোনো একটা স্টাডি কন্ডাক্ট করব, সেটা হতে পারে যে আমার স্পাইনাল ইনজুরিতে যারা আছে, হ্যাঁ, স্পাইনাল ইনজুরি পেশেন্ট যারা আছে তারা হচ্ছে আমার পপুলেশন আর কি। তাহলে এইখান থেকে হচ্ছে আমি র্যান্ডমলি হচ্ছে আমি স্যাম্পল সিলেক্ট করব আর কি। হ্যাঁ, যে যত রুগী আছে সেগুলোর মধ্যে থেকে হয়তো বা আমার স্টাডির জন্য লাগবে, হতে পারে 50 জন লাগবে, হতে পারে 80 জন লাগবে আর কি। আমার মোট পেশেন্ট আছে হয়তো বা 150 জন আর কি। তাহলে সেখান থেকে এই 80 জনকে আমি হচ্ছে কিভাবে সিলেক্ট করবো, এটা আমি র্যান্ডমলি করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার র্যান্ডম স্যাম্পলিং। সেখান থেকে আমি হয়তো বা টোটাল 150 জনের মধ্যে থেকে 80 জনকে সিলেক্ট করে নিয়ে আসলাম। এবার হচ্ছে র্যান্ডম অ্যাসাইনমেন্ট। র্যান্ডম অ্যাসাইনমেন্টটা কি, যে কে হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপে যাবে, কে হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপে যাবে, এটা হচ্ছে আমার র্যান্ডম অ্যাসাইনমেন্ট। তার মানে প্রথমে আমি পপুলেশন থেকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে স্যাম্পল সিলেক্ট করলাম, আবার সেই স্যাম্পলের মধ্যে থেকে আমি আবার র্যান্ডমলি অ্যাসাইন করতেছি। এখানে বলতেছে যে ইচ পারসন ইজ এ স্যাম্পল মাস্ট হ্যাভ অ্যান ইকুয়াল চান্স অফ গেটিং ইনটু এক্সপেরিমেন্টাল এন্ড কন্ট্রোল গ্রুপ।
that is they are randomly placed in one of the groups. So এটাই হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাসাইনমেন্ট। সো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝা গেছে র্যান্ডম স্যাম্পলিং এবং র্যান্ডম অ্যাসাইনমেন্টের মধ্যে। জি স্যার। পরীক্ষা আসলে লিখতে পারবে তো এটা? র্যান্ডম অ্যাসাইনমেন্ট আরেকবার একটু র্যান্ডম অ্যাসাইনমেন্ট আরেকবার র্যান্ডম অ্যাসাইনমেন্ট, আচ্ছা র্যান্ডম অ্যাসাইনমেন্টটা আমি তো হচ্ছে অলরেডি আমার কাছে হচ্ছে স্যাম্পল আমার আছে, যেমন একটা পপুলেশন আমার স্টাডির জন্য আমি স্যাম্পল সাইজ যখন আমি ক্যালকুলেশন করলাম, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করে আমি দেখলাম আমার স্টাডির জন্য হচ্ছে 80 জন স্যাম্পল লাগবে, রাইট? তাহলে 80 জন স্যাম্পল কে নিয়ে আমি আমার আরসিটিটা কন্ডাক্ট করব। তাহলে 80 জনকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি হচ্ছে 150 জনের ভিতর থেকে র্যান্ডমলি, হতে পারে আমি লটারি করে নিয়ে আসছি আর কি। এখন এই যে 80 জন আছে, এই 80 জনকে তো এখন আমার দুইটা গ্রুপে ভাগ করতে হবে, তাই না? একটা কন্ট্রোল গ্রুপ বানাইতে হবে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ বানাইতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই যে যখন আমি কন্ট্রোল গ্রুপ এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে যখন ভাগ করছি, র্যান্ডমলি যখন ভাগ করতেছি আর কি, তখন সেটা হচ্ছে আমার র্যান্ডম অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে। সো র্যান্ডমাইজেশনের বেশ কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডমাইজেশন, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশন, আর একটা হচ্ছে ব্লক র্যান্ডমাইজেশন। ওই যে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে হচ্ছে বয়স বা হচ্ছে জেন্ডার, এগুলা নিয়ে যখন আমরা কথা বলতেছিলাম, এই জিনিসগুলো আমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো সিম্পল র্যান্ডমাইজেশনটা খুবই সহজ একটা জিনিস। সেটা হচ্ছে যে আমরা যেটা করে থাকি, যে নিজেদের মধ্যে প্রায় করে থাকি, যে কয়েন টস করি আর কি, তাই না? যে হেড অর টেল। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা আমি বললাম যে কম্পিউটারের মাধ্যমে, এক্সেল এর মাধ্যমে করা যায় আর কি। হ্যাঁ, যে সবার নাম এখানে ইনপুট দিয়ে কে কোন এতে যাবে, দুইটা গ্রুপে যদি আমি সফটওয়্যারকে কমান্ড করি যে হচ্ছে অ্যালোকেট করে দেওয়ার জন্য, এটা সফটওয়্যার অ্যালোকেট করে দিবে আর কি। তারপরে এটা হতে পারে যে নাম্বার, ইভেন এন্ড ওয়ার্ড নাম্বারস এর উপর ভিত্তি করে আমি হচ্ছে অ্যালোকেশন করতে পারি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আরেকটা বলছে যে দ্য নাম্বার অফ দেয়ার হসপিটাল রেকর্ডের যে নাম্বারটা আছে আর কি, হ্যাঁ, সেই নাম্বার অনুযায়ী হচ্ছে হতে পারে আমি র্যান্ডমাইজেশন করে ফেললাম আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে খুবই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, বা হচ্ছে এনভেলপের মাধ্যমে করতে পারি, বা হচ্ছে যেটা অনেক সময় হয়ে থাকে যে তোমরা অনেক সময় দেখো না যে হচ্ছে ক্লাসে যখন গ্রুপ করা হয় আর কি, তখন কি করা হয়, হয়তো আমি 4টা গ্রুপ করবো, 4টা গ্রুপে আমি হয়তো বললাম যে হচ্ছে কাউন্ট করার জন্য 1 2 3 4, আবার 1 2 3 4, এরকম করে হচ্ছে কাউন্ট করার পরে সকল 1 হচ্ছে এক গ্রুপে, সকল 2 হচ্ছে 2 নাম্বার গ্রুপে, সকল 3 হচ্ছে 3 নাম্বার গ্রুপে। এটা হচ্ছে কাইন্ড অফ র্যান্ডমাইজেশন। সো এগুলা হচ্ছে আমার সিম্পল র্যান্ডমাইজেশন আর কি। ক্লিয়ার? এটাও এভাবেও হচ্ছে আমরা স্টাডির ক্ষেত্রে র্যান্ডমাইজেশন করতে পারি। ওকে, তারপরে আসে হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশনের। স্ট্র্যাটিফাইড জিনিসটা বলতে যেটা বোঝায় যে হচ্ছে এটা আমার কিছু সাব গ্রুপ থাকবে আর কি। হ্যাঁ, এবং তাদের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা গ্রুপগুলোকে ভাগ করে থাকি আর কি। হ্যাঁ, স্ট্র্যাটিফাইড বা হচ্ছে স্ট্র্যাটা মানে একটা হচ্ছে জোন ওয়াইজে হতে পারে এটা, বা হচ্ছে বয়স অনুযায়ী হতে পারে, জেন্ডার ওয়াইজে হতে পারে। হ্যাঁ, সেইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি আর কি। তো এগুলোকে একে সাব গ্রুপে ভাগ করে নিয়ে দেন তাদের মধ্যে আবার হচ্ছে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করতে পারি, যাতে করে হচ্ছে তারা কে হচ্ছে এতে যাবে, কন্ট্রোলে যাবে, কে হচ্ছে এক্সপেরিমেন্টালে যাবে। এটাকে যদি হচ্ছে আমি খুব সিম্পলি যদি বুঝাই, হ্যাঁ, তাহলে হচ্ছে এই ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, ডায়াগ্রাম দেখা যাচ্ছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, এটা বড় করে দিই। ওকে, আচ্ছা, এখন এইখানে দেখো যে হচ্ছে আমার টোটাল 1000 পেশেন্ট আছে আর কি এখানে। হ্যাঁ, এখন 1000 পেশেন্টের মধ্যে আমার 1000 জনের মধ্যে আছে হচ্ছে 600 মেল আছে, আর হচ্ছে 400 হচ্ছে ফিমেল আছে। হ্যাঁ, তাহলে কি আমি কি হচ্ছে
500 করে তো ভাগ করে দিতেই পারি আর কি দুই দিকে, তাই না? এই যে যেটা এদিকে 500 ভাগ হয়েছে আর কি, হয়েছে না? আচ্ছা, তাহলে এটাকে আমি 500 কে হচ্ছে মিক্সড করে কিভাবে আমি করব, যাতে করে হচ্ছে আমার প্রত্যেকটা গ্রুপে ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকে প্রত্যেকটা গ্রুপের আর কি। যেমন এখানে আমার 600 মেল আছে, 400 ফিমেল আছে। 600 মেলের মধ্যে 360 জন আছে যারা হচ্ছে ইয়াং, আবার 240 জন আছে যারা হচ্ছে ওল্ড। হ্যাঁ, তাহলে এই 360 জনের মধ্যে 180 জনকে আমি সিম্পল র্যান্ডমের মাধ্যমে, সিম্পল র্যান্ডমাইজেশন, সেটা হতে পারে কয়েন টস বা হচ্ছে সেটা হতে পারে আমার লটারির মাধ্যমে, এই 180 জনকে আমি ট্রিটমেন্ট গ্রুপে নিলাম, নিউ ট্রিটমেন্ট বা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে নিলাম, এবং 180 জনকে আমি নিলাম হচ্ছে যেটা কন্ট্রোল গ্রুপে নিলাম। তাহলে হচ্ছে যে ইয়াং গ্রুপ যেটা আর কি, এটা একটা স্ট্যাটা, এটা একটা সাবগ্রুপ। প্রথম সাবগ্রুপ কি ছিল? মেল এবং ফিমেল, এই দুইটা সাবগ্রুপ ছিল, তাই না? তারপরে আরো দুইটা সাবগ্রুপ হলো, একটা হচ্ছে ইয়াং ওল্ড, ইয়াং ওল্ড। আর ফিমেলের মধ্যে দেখা গেল যে ইয়াং আছে কতজন? 300 জন। এই 300 জনের মধ্যে থেকে আমি কি করলাম? 150 জনকে হচ্ছে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপে নিলাম, আর 150 জনকে আমি হচ্ছে কন্ট্রোল গ্রুপে নিলাম। ঠিক একইভাবে মেলের মধ্যে ওল্ড ছিল হলো 240 জন। এই 240 জন থেকে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে 120 জনকে নিলাম হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে, 120 জনকে নিলাম হচ্ছে কন্ট্রোল গ্রুপে। ঠিক একইভাবে ফিমেলের ওল্ড আছে হচ্ছে 100 জন। এই 100 জনের মধ্যে 50 জনকে আমি নিলাম হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে, 50 জনকে নিলাম হচ্ছে আমি কন্ট্রোল গ্রুপে। আচ্ছা, এবার বলো তো, এখন কি হচ্ছে কন্ট্রোল গ্রুপ এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, এটার মধ্যে সব গ্রুপেরই একটা রিপ্রেজেন্টেশন আছে না? জি স্যার। এটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশন আর কি। তার মানে আমার ফার্স্ট স্ট্র্যাটিফাইড কথাই হচ্ছে আমার এখানে আমি প্রথমে জেন্ডার হিসেবে ভাগ করে ফেলতেছি। তার মানে আমার দুইটা স্ট্র্যাটা হয়ে গেল, দুইটা সাবগ্রুপ হয়ে গেল আর কি। হ্যাঁ, দেন যখন জেন্ডার হিসেবে আলাদা হয়ে গেছে, তারপরে আমি আরো দুইটা স্ট্র্যাটা করলাম। সেটা কিসের হিসাবে আমি করলাম? বয়সের হিসাবে আমি করলাম, যে ইয়াং এজ এবং হচ্ছে ওল্ড এজ। ঠিক ফিমেলদের মধ্যেও ইয়াং এজ এবং ওল্ড এজ, ঠিক আছে? দিয়ে আমি সেটার মধ্যে থেকে আমি কি করলাম, যে হচ্ছে সিম্পল র্যান্ডমাইজেশন, সেটা হতে পারে কয়েন টস, সেটা হতে পারে লটারি, সেটা হতে পারে নাম্বারিং, এটা করে হচ্ছে ইকুয়ালি দুই ভাগে আমি দুই গ্রুপে ভাগ করে দিলাম। ক্লিয়ার জিনিসটা? স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশন। স্যার এখানে আমরা হচ্ছে জেন্ডারে ভাগ না করে ডিরেক্টলি যদি এজ দিয়ে একদম স্ট্র্যাটিফাইড করতাম, তখন কি এটা হতো? মানে আমরা জেন্ডারে ভাগ না করে ডিরেক্টলি হচ্ছে 1000 পেশেন্টকে এজ অনুযায়ী যদি ডিস্ট্রিবিউট করতাম, ডিভাইড করতাম। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এই যে মেল ফিমেল, এটার একটা তারতম্য আছে না? জি স্যার। হ্যাঁ, তখন যেটা হতো যে হচ্ছে, থ্যাংক ইউ, সেটা যেটা হতো তখন যে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কিছু ড্রাগ আছে মেল এবং ফিমেলের বডিতে ডিফারেন্টলি রিঅ্যাক্ট করে আর কি। অনেক ড্রাগ আছে আর কি, বা হচ্ছে কিছু কিছু মেকানিজম আছে, বায়োমেকানিজম আছে, যেটা মেলদের বডিতে একরকম ভাবে কাজ করে, ফিমেলদের বডিতে আরেক রকম ভাবে কাজ করে আর কি। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে হচ্ছে অনেক সময় কনসিডারেশনের বিষয় থাকে। যেমন ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস যেটা চলে আসে আর কি, সেটা হচ্ছে যে ইয়াং এবং ওল্ড এজ এর মধ্যে, হ্যাঁ, এটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যায় হচ্ছে ম্যানিপোজ। ঠিক আছে? সো প্রি ম্যানিপোজ এর সময় হচ্ছে ফিমেলদের বডিতে একরকম রিঅ্যাকশন থাকে, পোস্ট ম্যানিপোজে হচ্ছে একরকম রিঅ্যাকশন থাকে আর কি। তো এখন সেটাকে যখন আমরা জেনারেলাইজ করে ফেলবো আর কি, তখন তো দেখা যাবে যে ওটাকে একটা হিসেবে চলে আসবে আর কি, আমার কনফাউন্ডিং ভ্যারিয়েবল হিসেবে চলে আসবে আর কি। সেটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি কোনোভাবে আর কি, তাহলে দেখা যাবে যে আমার স্টাডির রেজাল্টটাকে তখন আমার কম্প্রোমাইজ করতে হতে পারে আর কি। সো যার কারণে আমি যদি স্ট্র্যাটিফাইড করে ফেলি, স্ট্র্যাটা করে ফেলি, তাহলে হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে একদম পারফেক্টলি ইকুয়াল রিপ্রেজেন্টেশন যদি আমার দুই গ্রুপে থাকে, তাহলে সেটার আমার
গ্রহণযোগ্যতাটা আরো বাড়ে আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে, এটুকু বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ব্লক র্যান্ডমাইজেশন আর কি। হ্যাঁ, মানে ব্লক র্যান্ডমাইজেশনটা কি, আমি তো হচ্ছে স্ট্রেটিফাইড করে ফেললাম আর কি। এখন দেখা যাচ্ছে যে এটা কতটুকু তোমরা বুঝতে পারতেছো আমি জানি না, সেটা হচ্ছে যে আমার যতগুলা অথবা হতে পারে, আমি স্ট্রোকের কথাই যখন আমি বলতেছি, এই স্ট্রোক রোগীদের মধ্যে দেখা গেল যে হচ্ছে তাদের আদার কিছু কোমরবিডিটি আছে। হ্যাঁ, আদার কোমরবিডিটি গুলা, এগুলা হচ্ছে এক একটা অসুখ। একটা কিছু রোগী আছে যেমন হচ্ছে করোনারি হার্ট ডিফেক্ট থাকতে পারে আর কি। হ্যাঁ, তারপরে কিছু রোগী থাকতে পারে যাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আছে আর কি। হ্যাঁ, তারপরে কিছু রোগী থাকতে পারে যে হচ্ছে তাদের পালমোনারি ডিজিজ আছে আর কি, সিওপিডি যেটাকে বলা হয় আছে। হ্যাঁ, সো এই ধরনের রোগীগুলা যদি থেকে থাকে আর কি, তাহলে দেখা যাচ্ছে যে এগুলোর জন্য তাদের অন্যান্য ড্রাগ তাদের নিতে হয় আর কি। তাহলে সেই ড্রাগ গুলার ইফেক্ট কি আছে আর কি, আমাদের সেগুলোও তো কম্প্রোমাইজ করতে হবে, তাই না? সেগুলাকেও তো হচ্ছে আমাদের অ্যানালাইসিসে নিয়ে আসতে হবে আর কি। সেগুলাকে আমাদের অ্যানালাইসিসে করে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে হবে, নাহলে তো আমরা এক্সাক্ট রেজাল্ট পাবো না। তাহলে তাহলে আমাদের হচ্ছে এই যে আলাদা আলাদা ব্লক করে নিতে হয়। দেখা গেছে যে হচ্ছে আমাদের যে সকল রোগীদের হচ্ছে হার্ট ডিফেক্ট আছে আর কি, তাদের তাদের কাছ থেকে আর কি আমরা হচ্ছে কমিউনিটি প্যারামেডিক্স এর কাছে পাঠালাম বা স্ট্যান্ডার্ড কেয়ার এর কাছে পাঠালাম, মানে হতে পারে হচ্ছে আমাদের যেটা কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেখান থেকে হচ্ছে আমি র্যান্ডমলি দুইটাকে নিলাম। আবার হচ্ছে যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে আর কি, তাদের মধ্যে থেকে আমি হচ্ছে দুই গ্রুপে নিলাম। যাদের সিওপিডি আছে তাদের মধ্যে থেকে আমি দুই গ্রুপে নিলাম। এরকম আমি ব্লক করে ফেললাম আর কি। হ্যাঁ, এই ব্লক অনুযায়ী তখন হচ্ছে আমি র্যান্ডমাইজেশন করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে? বা হচ্ছে হ্যাঁ, আমরা যখন হচ্ছে কন্ডিশন অনুযায়ী আলাদা করে ফেললাম, তারপর ওইখান থেকে যখন আমরা আবার হচ্ছে নিচ্ছি পপুলেশন, তখন কিন্তু ওইখান থেকে আমরা আবার হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করব। হ্যাঁ, যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হবে র্যান্ডম, নাহলে হচ্ছে ওটা তখন আর র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল থাকবে না আর কি, তখন ওখানে বায়াস চলে আসবে আর কি। তাহলে স্যার ফার্স্টে হচ্ছে আমরা স্ট্রোক পেশেন্ট যখন সিলেক্ট করব, তখন হচ্ছে তার মধ্যে থেকে আমরা হচ্ছে কন্ডিশন ওয়াইজ হচ্ছে তাদেরকে আবার আমরা ভাগ করে নিব, সেখান থেকে হচ্ছে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি কি পেলাম? তাহলে হচ্ছে র্যান্ডমাইজেশনের হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা পেলাম, আরেকটা পেলাম হচ্ছে স্ট্রেটিফাইড র্যান্ডমাইজেশন আমরা পেলাম, আরেকটা পেলাম হচ্ছে ব্লক র্যান্ডমাইজেশন। ওকে, সো এই তিনটার যে কোনো একটাই আমরা যে কোনো একটাও আমরা ফলো করতে পারি, অথবা তিনটাকেও আমরা কম্পাইল করে হচ্ছে র্যান্ডমাইজেশন করতে পারি আর কি। সো র্যান্ডমাইজেশন আমরা যত এনশিওর করতে পারবো আমাদের রেজাল্ট তত বেশি হচ্ছে বায়াস ফ্রি থাকবে আর কি। ওকে, সো এখানে আরেকটা জিনিস আছে যে ম্যানিপুলেশন অফ ইন্টারভেনশন, এটা এই মুহূর্তে তোমাদের দরকার নাই। ওকে, আচ্ছা, এবার আসে হচ্ছে ব্লাইন্ডিং, যেটা নিয়ে হচ্ছে কিছুক্ষণ আগে কথা হয়েছিল আর কি, আর অল্প একটু কিছু সময় আছে, আমি এটা দিয়ে হচ্ছে অ্যানালাইসিসে চলে যাব আর কি। ওকে, ব্লাইন্ডিংটা হচ্ছে যে এটা রিপ্রেজেন্টস অ্যান ইম্পর্টেন্ট ডিস্টিংক্ট অ্যাসপেক্ট অফ র্যান্ডমাইজেশন কন্ট্রোল ট্রায়াল। এখানে বলছে যে টার্ম ব্লাইন্ডিং রিফার্স টু কিপিং ট্রায়াল পার্টিসিপেন্ট, ইনভেস্টিগেটর অর অ্যাসেসর unaware of an assigned intervention so that they are not influenced. Blinding prevent bias at several stages of trial. So কেউ একজন প্রশ্ন করেছিল যে হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে কোন একটা পার্টিকুলার ওষুধ সে নিতে চায় আর কি, যে হচ্ছে তাকে আমি প্লাসিবো দিচ্ছি নাকি হচ্ছে
জ্বরের ওষুধ দিচ্ছি আর কি, হ্যাঁ, সে হয়তো বা চাচ্ছে যে হচ্ছে আমি ওইখানেই যাব আর কি। তো এই জিনিসগুলা বা হচ্ছে এই ধরনের সিচুয়েশন যাতে করে হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারি, এই জন্য হচ্ছে ব্লাইন্ডিং করা হয়। ব্লাইন্ডিং মানে কি, যে চোখ বাঁধা অবস্থা, যে হচ্ছে আমি জানি না যে আমি কি হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে আছি নাকি হচ্ছে কন্ট্রোল গ্রুপে আছি, এটা জানে কে? এটাই হচ্ছে ব্লাইন্ডিং সিস্টেম আর কি। সো ব্লাইন্ডিং এর হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে আনব্লাইন্ডেড আর ওপেন লেভেল। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা সবাই জানে যে সে এক্সপেরিমেন্টাল গ্রুপে আছে নাকি কন্ট্রোল গ্রুপে আছে। এটা রুগীও জানে, সে কি হচ্ছে ড্রাগ কোনটা পাচ্ছে সেটা রুগী জানে, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটর সেও জানে, যে অ্যাসিস্ট করতেছে সেও জানে, সবাই জানে আর কি। এটা সবার কাছে ওপেন সিক্রেট আর কি, এখানে হিডেন কোনো কিছুই নাই আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আনব্লাইন্ডেড বা ওপেন লেভেল বলে আর কি। আচ্ছা, আরেকটাকে যেটা বলা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড আর সিঙ্গেল মাস্ক। তার মানে এখানে হচ্ছে রুগী জানবে না, মানে তোমার স্যাম্পল জানবে না যে সে আসলে হচ্ছে কন্ট্রোল গ্রুপে আছে নাকি হচ্ছে সে এতে আছে, এক্সপেরিমেন্টাল গ্রুপে আছে। সে জানবে যে সে হচ্ছে আন্ডার ট্রিটমেন্টে আছে আর কি, একটা পার্ট অফ হচ্ছে রিসার্চ প্রজেক্ট, সে হচ্ছে একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আছে, কিন্তু সে নিউ ড্রাগের ট্রিটমেন্ট প্রসেসে আছে নাকি হচ্ছে জেনুইন যেটা অনগোয়িং মার্কেটে যে সকল ড্রাগ আছে সেগুলোর ট্রিটমেন্টে আছে, এটা সে জানবে না আর কি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড আর সিঙ্গেল মাস্ক বলে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাবল ব্লাইন্ড আর ডাবল মাস্ক। এখানে যে রিসার্চার সেও জানে না যে হচ্ছে কোন রোগীকে কি দেয়া হচ্ছে, আর যে রোগী বা হচ্ছে যে পার্টিসিপেন্ট সে তো জানেই না আর কি। তাহলে জানে এটাকে, যে রিসার্চারের কাছে যে হচ্ছে ওষুধগুলো সাপ্লাই করতেছে আর কি, যে হসপিটাল সাপ্লাই করতেছে, সে হসপিটালে যে একজন নির্দিষ্ট ব্যক্তি আছে শুধুমাত্র সেই জানে আর কি। কিন্তু মূল যে রিসার্চার যে ইমপ্লিমেন্ট করতেছে, ওষুধ ইন্ট্রোডিউস করতেছে, সেও জানে না যে কোন রোগীকে আসলে কি ড্রাগ দেওয়া হচ্ছে। শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে থাকে হচ্ছে একটা নাম্বার থাকে, যে কোন রোগীকে কত নাম্বার ওষুধটা দেওয়া হলো আর কি। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে এক্সপেরিমেন্টাল ড্রাগ নাকি এটা প্লাসিবো নাকি হচ্ছে এটা কন্ট্রোল গ্রুপের ড্রাগ, এটা হচ্ছে ওই একমাত্র এক ব্যক্তি ছাড়া কেউ জানে না আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড আর ট্রিপল মাস্ক। এখানে নোবডি নোজ, অনলি ম্যানুফ্যাকচারার নোজ। ম্যানুফ্যাকচারার কারা? ওই যে ওষুধ কোম্পানি যারা, স্কয়ার, তারপরে হচ্ছে পপুলার, হ্যাঁ, শুধুমাত্র তারা জানে। তারা কিভাবে জানে? তারা হচ্ছে ওই যে দেখবা যে প্রত্যেকটা ওষুধের পেছন দিকে ব্যাচ নাম্বার দেয়া থাকে, দেখেছো? ওষুধে পাতা উল্টালে দেখা যায় যে ব্যাচ নাম্বার দেয়া থাকে। জি স্যার। তো যখন কোনো ওষুধের এগেনস্টে যখন কোনো কমপ্লেন আসে যে এই ওষুধ খেয়ে হচ্ছে মানুষ মারা গেছে, তখন কি করে কোম্পানিগুলো ওই ব্যাচ নাম্বারে যত ওষুধ মার্কেটে থাকে সবগুলো উইথড্র করে নেয় আর কি। হ্যাঁ, সো ট্রিপল ব্লাইন্ডের ক্ষেত্রে হসপিটালের লোকজনও জানে না, থেরাপিস্টও জানে না বা ডাক্তারও জানে না, রোগী তো জানেই না, জানে শুধুমাত্র হচ্ছে ম্যানুফ্যাকচারার আর কি। সো এটাকে বলা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড মাস্ক। সো ব্লাইন্ডিং যত বেশি হবে, স্পেশালি ড্রাগের ক্ষেত্রে ব্লাইন্ডিং যত বেশি হবে তত বেশি এটার এভিডেন্সটা জেনারেট করা, মানে অ্যাকসেপ্টেবল বা হচ্ছে এটা এভিডেন্সটা তত বেশি হচ্ছে গ্রহণযোগ্য হয়, স্ট্রং হয় আর কি। ঠিক আছে, সো হচ্ছে কেউ একজন প্রশ্ন করছিল যে হচ্ছে রোগী যদি হচ্ছে একটা স্পেসিফিক ড্রাগই নিতে চায়, সে যদি হচ্ছে কন্ট্রোল গ্রুপে বা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে তার চয়েস থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? এই ম্যানেজের সিস্টেমটা হচ্ছে এই ব্লাইন্ডিং সিস্টেম। এই জিনিসটা, এই জায়গাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? জি স্যার। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো আর কি, কারণ এই জায়গাটা থেকে অনেক সময় হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে বা হচ্ছে
ভাই ভাই হয়তো বা জিজ্ঞেস করতে পারে অনেক সময় তোমরা যখন ডিফেন্সে যাবা আর কি তখন ব্লাইন্ডিং কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে স্যার? স্যার কেমন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এখান থেকে? এখন হয়তো বা তোমাকে, তুমি যদি কোনো আরসিটি করো আর কি, হ্যাঁ, তাহলে তোমাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে তুমি ব্লাইন্ডিং করছিলা কিনা, আর ব্লাইন্ডিং বিষয়টা এটা কি, এটা এটা তুমি কতটুকু বুঝতে পারতেছো আর কি, যে রিসার্চে ব্লাইন্ডিং বলতে কি বোঝায় আসলে, জি স্যার। এখানে কি 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 ধরনের ব্লাইন্ডিং আছে এবং হচ্ছে এই ব্লাইন্ডিং গুলা হচ্ছে কিভাবে কাজ করতেছে আর কি, আর কিভাবে তোমার রিসার্চটাকে হচ্ছে গ্রহণযোগ্য করা যায় আরো বেশি আর কি। হ্যাঁ, সো এই জায়গাগুলাই আর কি। স্যার এটার একটা উদাহরণ দিলে ভালো হতো স্যার, আরেকটা স্যার মানে উদাহরণ দিলে যে স্যার ব্লাইন্ডিং এর বিষয়টা। আচ্ছা, ব্লাইন্ডিং এর বিষয়টা, তাই তো? ওকে, অলরাইট। এই যে তোমরা যারা হচ্ছে কোভিড-19 এর ভ্যাকসিন নিছো, আচ্ছা তোমাদের ক্লাস আছে কি এখন? আর না স্যার ক্লাস নাই। আর ক্লাস নাই না? আচ্ছা, তোমরা যারা কোভিড-19 এর ভ্যাকসিন নিছো, এখানে আহ, সবাই কি অ্যাস্ট্রাজেনেকা নিছো নাকি হচ্ছে অন্য কোনো কিছু নিছো কেউ কেউ? না স্যার, অন্য কিছু নেই। স্যার অন্য কিছু ফাইজার হ্যাঁ? নিছিল। ফাইজার এটা নিছিল। স্যার আচ্ছা, তো ওই সব, আচ্ছা, তো ফাইজার যারা নিছো এলিট শ্রেণীর লোকজন তোমরা ভাই, তোমরা হচ্ছে কি জানি বলে, স্যার সাইনোফার্ম, হ্যাঁ, স্যার সাইনোফার্ম চীনা সিনোফার্মা যেটা আর কি। আচ্ছা, ওকে। সো দেখা গেছে যে কোভিড-19 এর হচ্ছে বেশ কিছু ভ্যাকসিন বাজারে ছিল আর কি ওই সময়, তাই তো? ফাইজার ছিল, মডার্না ছিল, তারপরে হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা ছিল, তারপরে সিনোফার্মের ছিল, আরেকটা হচ্ছে ইন্ডিয়া থেকে আরেকটা আসছিল, ওটা কি জানি নাম ছিল, ভুলে গেছি আর কি আমি। হ্যাঁ, কি জানি আমার মনে নাই আর কি সেটা আর কি। আচ্ছা, তো যাই হোক, তো এখন যে জিনিসটা হচ্ছে বাজারে কথা একটা প্রচলিত ছিল যে হচ্ছে কোন ভ্যাকসিনটা সব থেকে বেশি ইফেক্টিভ, কোনটা ছিল বলো তো? ফাইজার? ফাইজার স্যার। স্যার ফাইজারের তো বেশিরভাগ তো ফাইজারে দেওয়া হয়েছিল। বেশিরভাগ ফাইজার দেওয়া হয় না, বেশিরভাগ অ্যাস্ট্রাজেনেকাই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ফাইজারের যে সংরক্ষণ পদ্ধতি আর কি, সেটা হচ্ছে মাইনাস কত যেন ছিল, -70 বা 72, এই এই টেম্পারেচারে সেটাকে হচ্ছে এই করা লাগতো আর কি, প্রিজার্ভ করা লাগতো আর কি, যেটা বাংলাদেশে হচ্ছে ক্যারি করার ক্ষেত্রে এটা হচ্ছে এই ছিল না, ফিজিবল ছিল না। কিন্তু পরে সেটা যখন অল্টারনেটিভ ব্যবস্থা করছে তখন হয়তো ফাইজার দিতে পারছে, বা স্পেশালি হচ্ছে হসপিটাল কেন্দ্রিক যে সকল সার্ভিস গুলা ছিল, যেগুলো দেখা গেছে যে হসপিটাল থেকে সরাসরি দিছে, সেগুলোতে হয়তো ফাইজার দিতে পারছে, কিন্তু মাঠ পর্যায়ে যেগুলো হয়েছে আর কি সেই জায়গাগুলোতে হচ্ছে ফাইজার দেয় নাই, দিতে পারে নাই, সে সকল জায়গাগুলো হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা দিচ্ছে আর কি। ওকে, সো যেটা বলতেছিলাম যে এখন কথার কথা দেখা যাচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে কোন ভ্যাকসিনটা বেশি কার্যকর, ইন কেস আমার আউটকাম কি, যে হচ্ছে কোভিড-19 ইনফেকশনের ক্ষেত্রে কোনটা বেশি প্রোটেকশন দিচ্ছে, এটাই হচ্ছে আমার আউটকাম। এখন এই জায়গা থেকে আমি সব স্যাম্পলিং প্রসিডিউরের মাধ্যমে আমি সবকিছু নিয়ে আসলাম আর কি, নিয়ে টিয়ে এসে এখন যখন আমি ইন্টারভেনশন দিব, এখন কোন রোগীকে আমি কি দিচ্ছি, হ্যাঁ, এটা যদি সবাই জানে, যে কেউ যদি জানে যে সে অ্যাস্ট্রাজেনেকা পাচ্ছে, আর কেউ যদি জানে যে সে হচ্ছে ফাইজার পাচ্ছে, তার মানে এটা হচ্ছে সবাই জানে আর কি, এখানে কোনো নাই, ব্লাইন্ডিং নাই, আনব্লাইন্ডেড আর কি, সবাই যে দিচ্ছে সেও জানে যে সে কি পাচ্ছে, যে পাচ্ছে সেও জানে যে সে কোনটা পাইছে আর কি। যেমন আমরা হচ্ছে সবাই জানি, আমাদের কাগজে লেখা ছিল যে হচ্ছে আমরা অ্যাস্ট্রাজেনেকা পাইছি না ফাইজার পাইছি আর কি, তাই তো?
জি স্যার। আচ্ছা, জি জি স্যার। এখন সিঙ্গেল ব্লাইন্ডের ক্ষেত্রে কি হতো আর কি, সিঙ্গেল ব্লাইন্ডের ক্ষেত্রে যে হচ্ছে তোমাকে যখন ভ্যাকসিন দেওয়া হলো, হ্যাঁ, সে ভ্যাকসিনে তুমি ফাইজার পাইলা নাকি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা পাইলা, তুমি কিছুই জানলা না, তুমি জাস্ট হচ্ছে একটা নাম্বার পাইছো আর কি। হ্যাঁ, এবং তুমি যে নাম্বারটা পাইছো এই নাম্বার দিয়ে হচ্ছে তারা তাদের রেকর্ডে রাখছে যে তোমাকে কি ফাইজার দেওয়া হয়েছে নাকি অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড, যে দিছে সে জানে যে তোমাকে কি দেওয়া হয়েছে কিন্তু তুমি জানো না। ওকে, আচ্ছা। জি স্যার। তারপরে হচ্ছে ডবল ব্লাইন্ড। ডবল ব্লাইন্ডটা হচ্ছে যে আহ, যে তোমাকে ইনজেকশন পুশ করতেছে তার কাছে হচ্ছে শুধুমাত্র অ্যাম্পল আছে, অ্যাম্পলে বিভিন্ন নাম্বার আছে আর কি। হ্যাঁ, এখন সেই নাম্বার অনুযায়ী সে জাস্ট হচ্ছে তোমাকে ইনজেকশন পুশ করতেছে এবং সে ওটা রেকর্ড রাখতেছে যে কোন রোগীকে হচ্ছে কোন নাম্বারটা দেয়া হলো আর কি। তার মানে এখানে যে তোমাকে দিচ্ছে সেও জানে না কি দিচ্ছে, তুমি যে নিচ্ছ তুমিও জানো না কি নিচ্ছ আর কি, শুধুমাত্র হচ্ছে নাম্বার জানো আর কি। ঠিক আছে, এটা জানে কে, এই নাম্বারটা যখন হচ্ছে চিফ ইনভেস্টিগেটরের কাছে যাচ্ছে সে তখন এটাকে সেগ্রিগেট করে নিচ্ছে যে কোন নাম্বারে কোন ভ্যাকসিনটা ছিল আর কি। হ্যাঁ, তার মানে এখানে চুজ করার কোনো অপশন থাকতেছে না আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডবল ব্লাইন্ডটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর ট্রিপল ব্লাইন্ডটা কি হচ্ছে? ট্রিপল ব্লাইন্ডটা হচ্ছে যে চিফ ইনভেস্টিগেটর সেও তো অনেক সময় বায়াস হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, যে ধরো যে ঢাকা ডিভিশনের যে চিফ ইনভেস্টিগেটর সে কি করলো, দেখা গেল যে সাভারে হয়তো বা সে ফাইজার দেয়ই নাই আর কি, সে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা পাঠাইছে আর কি। ইন্টেনশনালি দেখা গেছে যে শুধুমাত্র হসপিটাল ঢাকা সিটির ভিতরে সে শুধু ফাইজার রাখছে আর কি। হ্যাঁ, সেও তো হচ্ছে এরকম করতে পারে, করতে পারে না, বায়াস তো হইতেই পারে আর কি। তো ওই জায়গাতে কি করলো যে গভর্নমেন্ট হচ্ছে মূল প্রোভাইডার আর কি। তো গভর্নমেন্ট থেকে হচ্ছে যে অথরিটি হচ্ছে এই ভ্যাকসিনটা সাপ্লাই করতেছে তারাই শুধুমাত্র জানে যে হচ্ছে কোন নাম্বারে কোন ভ্যাকসিনটা আছে, ফাইজার আছে নাকি অ্যাস্ট্রাজেনেকা আছে, এটা শুধুমাত্র গভর্নমেন্টের অথরিটি জানে। যে চিফ ইনভেস্টিগেটর সেও জানে না, যে পুশ করতেছে সেও জানে না, যে পাচ্ছে সেও জানে না, তারা শুধুমাত্র নাম্বার জানে আর কি। সে নাম্বার অনুযায়ী গভর্নমেন্ট তখন কি করবে, গভর্নমেন্টের অথরিটি বডি তারা এটাকে ডিকোড করে দিবে যে হচ্ছে কারা কোন নাম্বারে কোন ভ্যাকসিনটা ছিল এবং কারা কোন ভ্যাকসিনটা কে কোন ভ্যাকসিনটা পাইছে আর কি। সেটার উপর বেস করে তখন হচ্ছে অ্যানালাইসিসটা হবে আর কি। যে চিফ ইনভেস্টিগেটর যে থাকবে, যে রিসার্চার যে থাকবে, সে তখন এটাকে হচ্ছে অ্যানালাইসিস করবে আর কি। বোঝা গেছে ট্রিপল ব্লাইন্ডিং? বোঝা গেছে ট্রিপল মাস্ক? জি স্যার। জি স্যার। ওকে, কোনো প্রশ্ন আছে আর এখানে? স্যার এখানে তার মানে স্যার ব্লাইন্ডিংটা শুধু বায়াসনেস কমানোর জন্য স্যার এটা কি করা হয় মূলত? হ্যাঁ, এটা বায়াসনেস কমানোর জন্য করা হয়, সাথে হচ্ছে ওই যে কেউ একজন যে একটা কমপ্লেক্সিটির কথা বলছিলা, যে কি ধরনের কমপ্লেক্সিটি হতে পারে, যে কেউ হয়তো বলতে পারে যে না আমি এই ওষুধ নেব না, আমি অ্যাস্ট্রাজেনেকা নেব না, আমি ফাইজার নেব, এরকম ই তো থাকতে পারে, অনেকের পারে না? স্যার স্যার এটা কি টোটালি আনঅ্যাওয়ার, মানে এটা সম্পর্কে জানবে না, টোটালি ব্লাইন্ডিং জিনিসটা হচ্ছে কেউ জানবে না এরকম? ব্লাইন্ডিং জিনিসটা হচ্ছে যে হচ্ছে কে কোনটা পাচ্ছে এটা জানবে না। হ্যাঁ, কিন্তু সে ওইটা কনসেন্ট দিয়েই সে আসবে যে হচ্ছে সে এই প্রসেসের মাধ্যমে সে হয় অ্যাস্ট্রাজেনেকা পাবে অথবা সে ফাইজার পাবে। দুইটা ড্রাগ আছে আর কি, এই দুইটা ড্রাগের কোনটা এফেক্টিভ বেশি সেটা পাবে আর কি। কারণ হচ্ছে দুইটাই হচ্ছে আমাদের ক্লিনিক্যালি প্রুভেন যে হচ্ছে এটা ভ্যাকসিনের ভাইরাসের বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে আর কি, প্রোটেকশন দেয় আর কি। এখন কোনটা বেশি প্রোটেকশন দিচ্ছে কোনটা কম প্রোটেকশন দিচ্ছে এইটাই হচ্ছে দেখার বিষয় আর কি। ঠিক আছে, জি স্যার। ব্লাইন্ডিং এর ক্ষেত্রে জানবে না আর কি। তো কোন লেভেল পর্যন্ত জানবে কে জানবে না এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে সিঙ্গেল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, ট্রিপল ব্লাইন্ড এটার উপর। স্যার থেরাপিউটিক কোন ইন্টারভেনশনের ক্ষেত্রে ব্লাইন্ডিংটা কি রকম ভাবে হবে?
আচ্ছা, থেরাপিউটিক ইন্টারভেনশনের ক্ষেত্রে ব্লাইন্ডিংটা হচ্ছে একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ব্লাইন্ডটাই করা যায় আর কি। হ্যাঁ, যে হচ্ছে পেশেন্ট জানবে না যে হচ্ছে সে কি কি করতেছে না করতেছে, বা হচ্ছে এটা ডবল ব্লাইন্ড পর্যন্ত করা যেতে পারে, যে হচ্ছে চিফ ইনভেস্টিগেটর যে সে হয়তো বা কোনো অ্যাসাইন যে থেরাপিস্ট যারা আছে আর কি তাদেরকে হয়তো বা অ্যাসাইন করে দিতে পারে, যে হচ্ছে ওই যে গ্রুপ ওয়াইজে ভাগ করে দিতে পারে, যে কেউ হয়তো বা হতে পারে নিউরোলজিক্যাল এর ক্ষেত্রে যে তোমরা যে বিভিন্ন অ্যাপ্রোচ যেগুলো পড়ছো, যে কেউ হয়তো বোবাত প্র্যাকটিস করবে, কেউ হয়তো বা ব্রোনস্টর্ম অ্যাপ্লাই করবে, এবং সেই জায়গা থেকে হচ্ছে কোন কোন পেশেন্ট গুলার আউটকাম কিভাবে আসতেছে আর কি, কোন অ্যাপ্রোচে কেমন আসতেছে সেটা সেটা তখন হচ্ছে যে চিফ ইনভেস্টিগেটর যে আছে সে তাদের কাছ থেকে ডেটা নিয়ে বা হচ্ছে ওই সময়ের রেকর্ড থেকে আর কি সে নিয়ে করতে পারে আর কি। কিন্তু থেরাপিউটিক ইন্টারভেনশনের ক্ষেত্রে ব্লাইন্ডিংটা হচ্ছে একটু মানে টাফ হয়ে যায় আর কি। এটার জন্য হচ্ছে লম্বা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়া লাগে আর কি। সেক্ষেত্রে হচ্ছে ম্যান পাওয়ারকে ট্রেন্ড আপ করতে হয় আর কি, একদম উপযুক্ত ভাবে, যাতে করে হচ্ছে এক্স্যাক্টলি যে প্রোটোকল আছে সে প্রোটোকল অনুযায়ী যাতে তারা ইন্টারভেনশনটা দিতে পারে আর কি। এবং সেইখান থেকে যে ডকুমেন্টেশন যেটা রেকর্ড কিপিং যেটা আর কি, হ্যাঁ, সেই রেকর্ড কিপিংটাও একদম স্বচ্ছ হইতে হয় আর কি। ওই জায়গাতে যদি কোনো রকম বায়াস কাজ করে আর কি, যে ইন্টারভেনশন যে দিচ্ছে, হ্যাঁ, সে তার যাতে কোনো রকম ওইরকম বায়াস না থাকে আর কি, বা হচ্ছে যে রিসার্চার সে যাতে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে, এইরকম কিছু ব্যারিয়ার থাকতে হয় আর কি। কিন্তু করা যে যায় না বিষয়টা এরকম না, করা যায়, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ এবং হচ্ছে প্রোটোকল ডেভেলপ করতে হয় যে কিভাবে হচ্ছে ব্লাইন্ডিংটা করা যাবে আর কি। তাইলে কি আমাদের থেরাপিউটিক ইন্টারভেনশনের যে আরসিটি গুলা হয় ওখানে কি স্যার ব্লাইন্ডিংটা মানে এই কঠিনের কারণে খুব কমে হয়, মানে আরসিটি? হ্যাঁ, কারণ হচ্ছে যারা কাজ করে তারা তো হচ্ছে সরাসরি হচ্ছে পেশেন্টের সাথেই কাজ করে আর কি, তাই না? এখন ওই জায়গায় তো হচ্ছে যেমন ওষুধের ক্ষেত্রে না হয় হচ্ছে আমি ব্যাচ নাম্বার দিয়ে এটাকে দিয়ে দিতে পারি আর কি, কিন্তু ইন্টারভেনশনের ক্ষেত্রে তো তুমি এটাকে ব্যাচ নাম্বার দিয়ে দিতে পারবা না আর কি, তাই না? সো যে ইমপ্লিমেন্ট করতেছে সে তো জানবে যে সে কোনটা প্র্যাকটিস করতেছে আর কি। সো হয়তো বা এটা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড পর্যন্ত হয়ে থাকে। তবে আমি এরকম হচ্ছে থেরাপিউটিক ইন্টারভেনশনের ক্ষেত্রে ব্লাইন্ডিং করে হচ্ছে হয়েছে, আরসিটি হয়েছে এরকম পেপার আমি খুব একটা পাইনি আর কি এখন পর্যন্ত আর কি। ওটা শুধুমাত্র হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে বা হচ্ছে যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে আর কি মূলত ব্লাইন্ডিংটা বেশি ব্যবহার করা হয় আর কি। আচ্ছা স্যার, ওকে, রাইট। ওকে, সো তারপরে যেটা হয়ে যায় যে হচ্ছে আমাদের ব্লাইন্ডিং হয়ে গেল, আমরা হচ্ছে ইন্টারভেনশন প্রোভাইড করে ফেললাম। ইন্টারভেনশন প্রোভাইড করার পরে দেখা যাচ্ছে যে আমরা কি করি, ফলো আপ করি আর কি। ফলো আপ হচ্ছে হতে পারে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর থাকে, হ্যাঁ, যে হয়তো বা উইকলি বা মান্থলি একবার হয়তো বা আমরা ফলো আপ করতেছি। যে এটা ডিপেন্ড করতেছে যে হচ্ছে আমি কোন টাইমের মধ্যে কতটুকু কি দেখতে চাচ্ছি, বা হচ্ছে এখন আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে রিসেন্ট কিছু স্টাডি আসতেছে যেগুলো বলতেছে যে যারা কোভিড-19 ভ্যাকসিন যারা নিছে, স্পেশালি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা যারা নিছে, তাদের ক্ষেত্রে হচ্ছে হার্ট ডিজিজের একটা দেখা যাচ্ছে, হার্ট ব্লকেজ হচ্ছে আর কি অনেকের। সো এই জিনিসটা ডিপেন্ড করতেছে যে আমি কতদিন পর্যন্ত এটা আমি ফলো আপ করতেছি আর কি, আমার প্ল্যান অনুযায়ী, আমার ফান্ডিং অনুযায়ী, আমার হচ্ছে ফোরসাইট আমি কতটুকু রাখতে চাচ্ছি আর কি, সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি। এটা ডিসিশনের বিষয় আর কি। সো ইন্টারভাল অফ টাইম কতটুকু হচ্ছে যে আমি মাসে একবার করব, মাসে দুইবার করব, ফোর্টনাইটলি একবার করব,
এটা হচ্ছে টাইমের ডিসিশনের বিষয় আর কি। এবং কিন্তু সেটা ইকুয়াল ইন্টেন্সিটিতেই করতে হবে এবং হচ্ছে আন্ডার দ্য সেম গিভেন সার্কামস্টান্স থাকতে হবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে ফলো আপ যে যে ডেটাগুলো আসতেছে সেই ডেটাগুলা একদম অ্যাকুরেটলি আসবে। এখন যদি কোনো পেশেন্টকে হচ্ছে আমি দেখা যাচ্ছে যে এক পেশেন্টকে আমি ফলো আপ করছি হচ্ছে 10 দিন পরে, আর একটা পেশেন্টকে আমি ফলো আপ করছি হচ্ছে 14 দিন পরে, তাহলে কিন্তু দেখা যাবে যে হচ্ছে যে ডেটা যেগুলো আসবে সেগুলোর মধ্যে হচ্ছে ডিসপ্যারিটি থাকবে আর কি। সেগুলো তখন আমরা হচ্ছে একসাথে মার্চ করতে পারবো না, বা হচ্ছে একসাথে ওই 10 দিনের যে ডেটা আর 14 দিনের যে ডেটা, এই দুইটা ডেটার সাথে বেস করে আমি বলতে পারবো না যে তাদের আউটকাম একই রকমই। সো ইকুয়াল ইন্টেন্সিটি অবশ্যই ম্যান্ডেটরি এবং হচ্ছে সেম সার্কামস্ট্যান্স থাকতে হবে আর কি। এবং হচ্ছে এখানে আরেকটা যেটা বলছে যে ইনএভিটেবল হচ্ছে লসেস অফ ফলো আপ, যেটা হচ্ছে লস অফ ফলো আপ এর কথা যেটা আমি বললাম আর কি, সেটাকে অবশ্যই হচ্ছে আমাদের কনসিডার করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট স্লাইডে আসছি আর কি, এটার পরে হচ্ছে আমি শেষ করব আর কি আজকে। হ্যাঁ, আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার এই যে ইন্টেন্সিটির ব্যাপারটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর কন্ট্রোল দুই গ্রুপেই সেম থাকা লাগবে? হ্যাঁ, দুই গ্রুপেরই হচ্ছে একই রকমই থাকা লাগবে আর কি। নাহলে তো হচ্ছে তুমি দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে হচ্ছে তুমি 14 দিন পরে হচ্ছে এই করলা, ফলো আপ করলা, কন্ট্রোল গ্রুপকে হচ্ছে তুমি 10 দিন পরে ফলো আপ করলা, দিয়ে তাহলে কি দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করলে তখন রেজাল্ট কি হচ্ছে তুমি সেম পাবা? স্যার এই ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন আছে স্যার, আপনি বলেছিলেন মাঝখানে স্ট্যাটিস্টিক্যাল যে হিসাবটা করা হয়, তখন যদি আমি এই যে গ্যাপটা ওখানে তো স্যার ফিল আপ করা হয় আপনি বলেছিলেন। না, ওটা আমি স্ট্যাটিস্টিক্যালি বলছিলাম যেটা লস অফ ফলো আপ। লস অফ ফলো আপ কি, যে হচ্ছে আমার হয়তোবা 80 জন টোটাল স্যাম্পল ছিল, এর মধ্যে 40 জন ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে, 40 জন ছিল হচ্ছে কন্ট্রোল গ্রুপে। আর ফলো আপ করতে গিয়ে দেখা গেল যে হচ্ছে আমি যদি আগামী এখন শুরু করে আগামীতে 3 মাস যদি তাদেরকে ফলো আপ করি, বা হচ্ছে 6 মাস আমি যদি তাদেরকে ফলো আপ করি, এই 6 মাসের মধ্যে দেখা গেছে যে আমার এই 40 জনের মধ্যে থেকে 10 জন হচ্ছে এর এক্সপেরিমেন্টাল গ্রুপ থেকে নাই, লস অফ ফলো আপ, তারা হয়তো চলে গেছে অন্য কোথাও, বা হয়তো বা কারো ডেথ হয়েছে, বা কেউ হয়তো বা স্টাডি থেকে উইথড্র করে নিছে। হ্যাঁ, আবার দেখা গেছে যে হচ্ছে কন্ট্রোল গ্রুপ থেকেও দেখা গেছে যে এরকম 15 জন নাই। হ্যাঁ, এটা হচ্ছে লস অফ ফলো আপ আর কি। হ্যাঁ, কিন্তু আমি যতজনকে ফলো আপ করছি প্রত্যেককেই আমি দেখা গেছে যে হচ্ছে মাসে 2 বার করে 14 দিন পর পরই ফলো আপ করছি, বা 15 দিন পর পরই ফলো আপ করছি। হ্যাঁ, 14 দিন পরে 15তম দিনে হচ্ছে সবার ফলো আপ হয়েছে আর কি। ঠিক আছে? সো ইন্টেন্সিটিটা হচ্ছে এটা বলতেছে আর কি। আর হচ্ছে তুমি যেটা বলতেছিলে যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট, সেটা হচ্ছে লস অফ ফলো আপ এর জন্য আর কি। উত্তর পেয়েছো? ওকে, আচ্ছা। সো আর কারো কোনো প্রশ্ন আছে? মেয়েদের মধ্যে থেকে? সাবিহা, তাসনিম? জি স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। লস অফ ফলো আপ কি? बड़ी दी सब ये আমার একটা প্রশ্ন আছে, লস অফ ফলো আপ কি? शेष सब ये शेष হঠাৎ করে কেউ বলতে পারবো? सही मैसेज दी कौन सा मेरे
সবাই তো ঘুমায় যাবে। মনোযোগ দেন, আপনারা সবাই মনোযোগ দেন। নাহলে শুধু আমি কথাই বলে যাচ্ছি, আপনাদের কাজের কাজ কিছু হবে না আর কি। স্যার হুম স্যার 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 লস অফ ফলো আপ হচ্ছে স্যার যে পেশেন্টরা আমাদের স্টাডিতে এঙ্গেজ হবে, মানে যাদেরকে নিয়ে আমরা স্টাডিটা করব হুম তাদেরকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ফলো আপ মানে করা, যাদেরকে ফলো আপ করতে পারবো না ওইটাকে স্যার লস অফ ফলো আপ বলা হয়। এই জিনিসটা বলতে এতক্ষণ সময় লাগলো কেন? আমি তো মাত্রই বললাম লস অফ ফলো আপ কি। হুম? স্যার বুঝতে পারছি স্যার, আমাকে সবাই আমি বলবে তো না জাস্ট বললাম, জাস্ট বলেই তো হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। ওকে ওকে, আপনারা একটু মনোযোগ দেন, কারণ এখন যে জিনিসটা আমি হচ্ছে যাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু মাথায় রাখতে হবে, নাহলে হচ্ছে অ্যানালাইসিস কিছু বুঝবেন না আর কি। ঠিক আছে? সো ঠিক একইভাবে আমরা যে হচ্ছে আগের যে দুইটা স্টাডি ডিজাইন আমরা পড়ছিলাম, কেস কন্ট্রোল এবং কি আরেকটা কি পড়ছিলাম? পড়ছিলাম। আচ্ছা, তো সেখানে আমরা কি করছিলাম? 2x2 টেবিল পড়ছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। 2x2 টেবিলে হচ্ছে আমরা কি করছি যে হচ্ছে কন্ট্রোল গ্রুপ এবং হচ্ছে এক্সপোজ গ্রুপ ওই সময়ে ছিল, তাই তো? জি। যে হচ্ছে কোন একটা সার্টেন কেস কন্ট্রোলের ক্ষেত্রে কি ছিল মনে আছে? কেস কন্ট্রোলের দুইটা গ্রুপ কি কি ছিল বলেন দেখি। একটা কেস কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে কেস গ্রুপ। এটা হচ্ছে কেস গ্রুপ। কেস গ্রুপের কি ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? কেস গ্রুপ হচ্ছে উইথ ডিজিজ আর কন্ট্রোল গ্রুপ ছিল উইদাউট ডিজিজ। ভেরি গুড। আর কোহর্টের ক্ষেত্রে? মাত্র লেগে আইছি। আচ্ছা, কোহর্ট হচ্ছে স্যার একটা গ্রুপ অফ পিপল, এটা কন্ট্রোল গ্রুপও হইতে পারে। স্যার এটা কোহর্টে একটা হচ্ছে এক্সপোজড গ্রুপ থাকে আর একটা আনএক্সপোজড গ্রুপ থাকে। রাইট। কোন একটা রাইট সাবস্টেন্স বা হচ্ছে কোন একটা ভাইরাসের একটা হচ্ছে এক্সপোজ গ্রুপ থাকবে আর একটা হচ্ছে আনএক্সপোজ গ্রুপ থাকবে আর কি। সো কেস কন্ট্রোলে ডিজিজ হয়ে গেছে আর কি, আর কোহর্টে ডিজিজ হয় নাই। ঠিক আছে? কেস কন্ট্রোলে আমরা যেটা করছি যে হচ্ছে ডিজিজ হয়ে গেছে, পেছনে গিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে হচ্ছে কি কারণে এই ডিজিজটা হয়েছিল আর কি তার, তাই তো? তার ডিজিজও হচ্ছে হয়ে গেছে আগে, কেস এক্সপোজারও তার আগে হয়ে গেছে আর কি। আর কোহর্টের ক্ষেত্রে কি কি হচ্ছে যে সে এক্সপোজড হয়েছে কোন একটা সাবস্টেন্সে, কিন্তু তার ডিজিজটা এখনো হয়তোবা আননোন রয়েছে আর কি। সেক্ষেত্রে আমরা এক্সপোজারটাকে নিয়ে সামনের দিকে দেখার চেষ্টা করি যে কি ধরনের ডিজিজ তার তৈরি হয় আর কি। ওকে, তাহলে কোড কেস কন্ট্রোলের ক্ষেত্রে 2x2 টেবিল থেকে আমরা কি বের করছি? অ্যানালাইসিস অড রেশিও বের করছি। অড রেশিও। আচ্ছা, আর এর ক্ষেত্রে আমরা কি বের করছি? কোহর্টের ক্ষেত্রে কি বের করছি? রিস্ক রেশিও বের করছি। রিস্ক রেশিও বা রিলেটিভ রিস্ক আর কি, যেটাই বলি না কেন আর কি। ওকে, আচ্ছা। সো কি আরসিটির ক্ষেত্রে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের ক্ষেত্রেও অ্যানালাইসিসের ক্ষেত্রে ঠিক একই জিনিসটাই আসে আর কি। এটাও হচ্ছে কাইন্ড অফ কোহর্ট, কিন্তু পার্থক্যটা হচ্ছে এক জায়গায় যে কোহর্টের ক্ষেত্রে এক্সপোজারের উপর যে রিসার্চার তার কোনো কন্ট্রোল থাকে না আর কি, যে কি পরিমাণ এক্সপোজ হয়েছে বা হচ্ছে কখন এক্সপোজড হয়েছে, কি হইলো কিনা, বা কি কি কনফাউন্ডিং সার্কামস্টেন্সের মধ্যে সে এক্সপোজড হয়েছে আর কি। এই সকল জিনিসের কোনো কন্ট্রোল থাকে না আর কি। কিন্তু র্যান্ডমাইজেশনের ক্ষেত্রে, র্যান্ডম আরসিটির ক্ষেত্রে যেটা থাকে যে হচ্ছে এই যে সব সিচুয়েশন গুলা, এগুলা থাকে হচ্ছে কন্ট্রোলড অবস্থায় আর কি। হ্যাঁ, যে
যে রিসার্চার সেই জিনিসগুলাকে হচ্ছে কন্ট্রোল করে আর কি, যে কতটুকু ড্রাগ তাকে দেওয়া হবে, কত এক্সপোজার কোন মাত্রায় তার বডিতে হচ্ছে দেওয়া হবে আর কি, এটা হচ্ছে কন্ট্রোল থাকে আর কি। এবং সার্কামস্টেন্স, যে হচ্ছে এটা কি হসপিটাল সেটিংস এ হবে বা হচ্ছে তার অন্যান্য যে কনফার্মিং যে সিস্টেম গুলো আছে সেগুলাকেও কন্ট্রোল করা যায় আর কি, এলিমিনেট করা যায় আর কি। ঠিক আছে? সো যার কারণে দেখা যাচ্ছে যে এখানে কজাল যে রিলেশনটা আর কি, বা হচ্ছে ডিজিজ এবং এক্সপোজারের যে একটা সম্পর্ক আছে আর কি, সেই সম্পর্কটা হচ্ছে এতে আরসিটির মাধ্যমে খুব ক্লিয়ারলি ডিফাইন করা যায় আর কি। এখানে আরসিটির মাধ্যমে আমরা সরাসরি বলতে পারি যে এটার কারণে এটা হয়েছে আর কি। কিন্তু কোহর্টের ক্ষেত্রে আমরা কি বলি, যে হচ্ছে লাইকলি। তারপরে হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি, কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি বলি, যে অডস, হ্যাঁ, যে সম্ভাব্যতা, ডেভেলপ করার সম্ভাব্যতা, হ্যাঁ, যে এই রোগের কারণে এই এক্সপোজারের কারণে এই রোগ হওয়ার সম্ভাব্যতা হচ্ছে এত %, হ্যাঁ। বা হচ্ছে কেস কোহর্টের ক্ষেত্রে আমরা বলি যে এটাতে যদি এক্সপোজড হয় তাহলে দেখা যাবে যে হচ্ছে এত বছর পরে গিয়ে হচ্ছে তার এই রোগটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা হচ্ছে এত %। ঠিক আছে? ওকে। কিন্তু আরসিটির ক্ষেত্রে আমরা এই যে রিলেশনটা আর কি, এটা হচ্ছে আমরা সরাসরি বলতে পারি আর কি, যে রিলেটিভ রিস্ক, যে এই ওষুধটা খাইলে বা এই ভ্যাকসিনটা নিলে কোভিড-19 থেকে সে হচ্ছে এত % ই থাকবে, প্রোটেক্টেড থাকবে কম্পেয়ার টু কন্ট্রোল গ্রুপে যেটা আছে আর কি, সেটা থেকে আর কি। সো এটাকে বলছে হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক বা হচ্ছে রিস্ক রেশিও আর কি, সেটাও বলা হয়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমরা বের করে থাকি আর কি, সে একই জিনিস, আউটকাম বা ডিজিজ, ইয়েস অর নো, কন্ট্রোল গ্রুপ এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। এটা আমি আর নতুন করে তোমাদেরকে এক্সপ্লেন করতেছি না, কারণ অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, এখানে সূত্র যেটা দেওয়া আছে, রিলেটিভ রিস্ক বের করার সূত্র একই রকম। ঠিক আছে? ওই সূত্র থেকে বের করার পরে আমরা আরসিটির মাধ্যমে আরো 3টা জিনিস বের করি আর কি। আর একটা জিনিস হচ্ছে যে রিলেটিভ রিস্ক রিডাকশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, আরেকটা হচ্ছে নাম্বার নিডেড টু ট্রিট। সো এই অ্যাডিশনাল আরো 3টা জিনিস আমরা এখান থেকে বের করে থাকি আর কি। সো এই জিনিসগুলা কি? যে রিলেটিভ রিস্কটা তো হচ্ছে যে একটা রেশিও অফ দ্য প্রবাবিলিটি অফ an event occurring in a exposed group to the probability of outcome in a non-exposed group. সো এটা অলরেডি তোমরা পড়ে আসছো আর কি আগে। এখন রিলেটিভ রিস্ক রিডাকশন এই বিষয়টা আসলে কি আর কি? হ্যাঁ, এটা বলছে যে it measures how much the risk is reduced in the treatment group compared to the control group. তার মানে কোনো কিছু আমরা প্রথম দিকে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে তোমাদের কিনা, যে হচ্ছে কোনো কিছু ঘটার সম্ভাবনা কত বলো তো কেউ একজন? 1, রাইট, ভেরি গুড। কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমরা হচ্ছে বলি 1। সো একটা কয়েন টস করলে সেটা হেড হবে না টেল হবে আর কি, এটা পড়ার সম্ভাবনা কত? 0.5 না, 0.5, কারণ এখানে তার 2টা পসিবিলিটিস আছে, তাই না? 2টা পসিবিলিটিস আছে। এখন হেড পড়বে নাকি টেল পড়বে আর কি, এটা পড়ার পসিবিলিটিস হচ্ছে 0.5। ঠিক আছে, যদি আমি এটাকে একবার টস করি আর কি। কিন্তু যদি আমি সেভারাল বার টস করি, দেখা গেছে কয়েকশো বার টস করছি আর কি, কয়েকশো বার টস করে পরে গিয়ে দেখা গেছে যে হচ্ছে যতগুলো আছে সেগুলোকে আমরা পার্সেন্টেজ করে নিয়ে 1 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা সেখানে হচ্ছে একটা রেজাল্ট পাবো আর কি। হ্যাঁ, ঠিক একই ভাবে আমাদের কোনো একটা ওষুধ বা হচ্ছে কোনো একটা ইন্টারভেনশন যখন আমরা ইমপ্লিমেন্ট করতেছি, ইমপ্লিমেন্ট করার পরে গিয়ে হচ্ছে বিশেষত ওষুধের ক্ষেত্রে আর কি এই জিনিসটা বের করা হয়, যে সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক রিডাকশন আর কি। যে একটা তো হচ্ছে যে রিস্ক, যে কোনো একটা ওষুধ খাওয়ার পরে অসুখটা ভালো হচ্ছে বা হচ্ছে কোভিড-19
প্রোটেকশন বেশি পাচ্ছে আর কি। এখন দুইটার ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করতেছি, ওই কম্পেয়ারিং এর ক্ষেত্রে রিলেটিভ রিস্ক রিডাকশনের ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি যে হচ্ছে যেটাকে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে রাখছি, ওইটা ইউজ করার ফলে কন্ট্রোল গ্রুপে যে ভ্যাকসিনটা আছে সেইটার উপরে কত পার্সেন্ট তাদের হচ্ছে রিস্কটা রিডিউস হচ্ছে। কারণ রিস্ক রিডিউস হচ্ছে দুইটাতেই, তাই না? ফাইজারেও রিডিউস হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকাতেও রিডিউস হচ্ছে আর কি। এখন ফাইজার অ্যাস্ট্রাজেনেকার উপর কত পার্সেন্ট এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, এটাই হচ্ছে আমার রিলেটিভ রিস্ক রিডাকশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, okay, then absolute risk reduction. Absolute risk reduction টা এখানে কি বলতেছে, is a measure of the difference between the absolute risks of event in the experiment group from the absolute risks in the control group. So এটাকে যদি আমি সহজভাবে আর একটু বলি আর কি, যে ধরো তোমরা আর্গোনমিক্স তো পড়ছো তাই না? হার্ডওয়্যারই তো পড়ছো আর্গোনমিক্স। আচ্ছা, সো আর্গোনমিক্সে ওয়ার্কপ্লেস মডিফিকেশন বা হচ্ছে ওয়ার্কপ্লেস ইন্টারভেনশন নামে কিছু আছে না? জি স্যার। আচ্ছা, এখন কোন একটা ফ্যাক্টরিতে দেখা গেল যে হচ্ছে কি বলে যত ওয়ার্কার যারা আছে এদের প্রতি 100 জনে 2 জন হচ্ছে ওয়ার্ক রিলেটেড ইনজুরিতে পড়ে আর কি। হ্যাঁ, এখন তুমি আর্গোনমিক্যালি ইন্টারভেনশন ওখানে দিলা। আর্গোনমিক্যালি ইন্টারভেনশন দেওয়ার পরে কত হলো, কি বলে হচ্ছে ওয়ার্ক রিলেটেড ইনজুরি সেটা কতটুকু কমে আসলো, দেখা গেল যে হচ্ছে এখন প্রতি 100 জনে 1 জন হচ্ছে ওয়ার্ক রিলেটেড ইনজুরিতে পড়তেছে আর কি। তাহলে রিডিউস হলো কতটুকু? আগে ছিল হচ্ছে প্রতি 100 জনে 2 জন হচ্ছে আমার 50%, বা হচ্ছে আমি যদি এটাকে বলি যে তাহলে কতটুকু আমার ইনজুরি রিডিউস হচ্ছে, প্রতি 100 জনে 1 জন। ঠিক আছে, তাহলে তোমার ইন্টারভেনশনের জন্য এই যে নাম্বারটা ছিল 2 জন প্রতি 100 জনে, এটা নেমে আসলো প্রতি 1 জন প্রতি 100 জনে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, যে কতটুকু কমতেছে আর কি। ঠিক একইভাবে অসুখের ক্ষেত্রেও তাহলে আগেরটা কি ছিল, রিলেটিভ রিস্ক রিডাকশন, যে কত পার্সেন্ট এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে আর কি, তাই না? রিলেটিভ রিস্কটা হচ্ছে যে কত পার্সেন্ট এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে আর কি। এখন অ্যাবসলিউট রিস্ক রিডাকশনটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার উপর ফাইজার ইউজ করলে এটা কতটুকু হচ্ছে কমে আসতেছে। একটা তো ছিল যে পার্সেন্টেজ, এত পার্সেন্ট এক্সট্রা প্রোটেকশন পাচ্ছি আর কি আমি, যে হতে পারে যে ফাইজার ইউজ করলে আমি 20% এক্সট্রা প্রোটেকশন পাচ্ছি আর কি। হ্যাঁ, কিন্তু ফাইজারটা আসলে কতজন মানুষ থেকে প্রতি 100 জনে কতজনের হচ্ছে রিস্কটাকে কমায় নিয়ে আসতেছে, যে গেটিং হচ্ছে কোভিড-19 ভাইরাস। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে নাম্বার নিডেড টু ট্রিটটা হচ্ছে যে আমার কোন একটা ড্রাগের বা হচ্ছে কোন একটা সিস্টেমের যদি একটা ইভেন্ট আমার এখানে হতে হয় আর কি, বা হচ্ছে একটা আউটকাম যদি আমার এখানে হতে হয়, তাহলে আমার কতজন মানুষকে হচ্ছে ওই ড্রাগটা ইমপ্লিমেন্ট করা লাগবে আর কি। এখানে বলতেছে নাম্বার অফ সাবজেক্ট ইফ গিভেন এ ট্রিটমেন্ট উড প্রিভেন্ট দ্য ওয়ান কেস অফ ডিজিজ। তার মানে হলো যে আমি এখানে যদি হচ্ছে আমার নাম্বার নিডেড টু ট্রিট এর নাম্বার যদি হয় 5, এটার অ্যান্সার যদি আসে 5, তার মানে হচ্ছে যে আমার একজন পেশেন্টের সুস্থতার জন্য
সাকসেসফুল সুস্থতার জন্য আমার 5 জন পেশেন্টকে হচ্ছে ট্রিটমেন্ট দিতে হবে আর কি। 5 জন পেশেন্টকে ট্রিটমেন্ট দিলে আমি হয়তোবা একজন ওইখান থেকে সুস্থ হতে পারে আর কি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বুঝালে ভালো হতো। হ্যাঁ, এবার বুঝাচ্ছি। সো এটা হচ্ছে 2x2 টেবিল। আমি এবার 2x2 টেবিল দিয়ে বুঝাচ্ছি আর কি। মিথিলা, আপনি কোথায় আছেন? স্যার আমি বাসায়, কিন্তু আমার ভাই বারবার ডিস্টার্ব করে আর মিউট করতে স্যার ঝামেলা তাহলে আপনি করতেছে। হচ্ছে এটাও একটু মেক শিওর করেন যাতে হচ্ছে অন্যদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সরি স্যার। ওকে। সো রিলেটিভ রিস্ক রিডাকশন এর ক্ষেত্রে হচ্ছে একটা যেটা জিনিস যেটা ছিল যে হচ্ছে 2x2 টেবিল তো আপনারা সবাই দেখছেন বা হচ্ছে এর আগেও এই কাজ করছেন আর কি। সো রিলেটিভ রিস্ক রিডাকশন এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস দেখছি যে আমরা যদি সে আগের সূত্র অনুযায়ী যাই তাহলে ড্রাগ এক্সপেরিমেন্টাল ড্রাগ হচ্ছে আমাদের ছিল এটা এবং হচ্ছে কন্ট্রোল গ্রুপ ছিল এটা। সো এখানে হচ্ছে আমাদের রিলেটিভ রিস্ক কি যে হচ্ছে আমরা কত পাচ্ছি আর কি, এটা হচ্ছে 60% আর কি। হ্যাঁ, সো রিলেটিভ রিস্ক আমরা পাচ্ছি হচ্ছে 60%। তার মানে রিলেটিভ রিস্ক রিডাকশন, হ্যাঁ, রিলেটিভ রিস্ক রিডাকশন। তাহলে এই দুইটা গ্রুপকে যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, যেমন হচ্ছে এখানেও 100 জন আছে, এখানেও 100 জন আছে আর কি। তাহলে এই ড্রাগটা নেওয়ার পরে, এক্সপেরিমেন্টাল ড্রাগটা নেওয়ার পরে দেখা গেছে যে 36 জন হচ্ছে ডিজিজে এফেক্টেড হয়েছে আর কি। আর হচ্ছে ডিজিজ ফ্রি ছিল হলো 64 জন, তাই না? কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে দেখা গেছে যে এই ড্রাগটাতে হচ্ছে 60 জন এফেক্টেড হয়েছে, 40 জন হচ্ছে ডিজিজ ফ্রি ছিল আর কি। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে কনসিডার করলে আমরা দেখতেছি, ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি যে হচ্ছে 60% এটা আসছে এবং হচ্ছে রিলেটিভ রিস্ক কতটুকু রিডিউস হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে 1 থেকে যে সম্ভাব্যতা কত ছিল, 1 ছিল আর কি। সেই 1 থেকে এই যে রিলেটিভ রিস্কটাকে যদি আমরা বাদ দেই তাহলে যে নাম্বারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই যে 40% আর কি। সো এই ড্রাগটা, এক্সপেরিমেন্টাল ড্রাগটা কন্ট্রোল ড্রাগের উপর 40% এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে কোন একটা নির্দিষ্ট ডিজিজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর কি। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। একটু বললে ভালো হয়। স্যার আরেকবার একটু। আচ্ছা, রিলেটিভ রিস্ক নিয়ে তো হচ্ছে বোঝানোর তো কিছু না, এটা তো আপনারা জানেন আর কি। কেস কন্ট্রোল থেকে পড়ে আসছেন না? জি স্যার। যে হচ্ছে কোন একটা এক্সপোজার থেকে হচ্ছে কোন একটা ডিজিজ বা হচ্ছে কোন একটা আউটকাম, সেটা হতে পারে ডিজিজ ফ্রিও হতে পারে বা হচ্ছে ডিজিজও হতে পারে আর কি। ডেথ অথবা হচ্ছে আউট অফ ডেথ, দুইটাই তো আউটকাম, জি স্যার। তাই না? সো ডিজিজের ক্ষেত্রে কোন একটা ড্রাগ যখন আমরা এক্সপেরিমেন্টে নিচ্ছি আর কি, তখন সেখানে ওই ড্রাগটা নেওয়ার ফলে ডিজিজ ডেভেলপ করতে চলে। এইখানে দেখেন যে দেখা যাচ্ছে যে হচ্ছে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ডিজিজ, ওই ড্রাগ নেওয়ার ফলেও ডিজিজ ডেভেলপ হয়ে গেছে হচ্ছে 36 জনের। কিন্তু কন্ট্রোলের ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে নরমাল যে ড্রাগ গুলো আছে আর কি, সেই ড্রাগটা নেওয়ার পরে 100 জনের মধ্যে 60 জন হয়েছে, তার মানে এখানে বেশি হয়েছে আর কি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে হচ্ছে রিলেটিভ রিস্কটা হচ্ছে আমাদের 60% আসছে আর কি। এখন তাহলে আমরা আরসিটি থেকে যে জিনিসটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, যে এখান থেকে আমরা একদম বলতেই পারি যে হচ্ছে এই ড্রাগটা নিলে হচ্ছে এই ডিজিজ ফ্রি থাকার সম্ভাবনা হচ্ছে 60% আর কি। হ্যাঁ, তাহলে রিলেটিভ রিস্ক হচ্ছে এই ড্রাগটা, যে এক্সপেরিমেন্টাল ড্রাগটা নিলে কতটুকু হচ্ছে এক্সট্রা প্রোটেকশন হচ্ছে আমরা পাচ্ছি অন্যান্য ড্রাগ থেকে আর কি, যেটা বাজারে প্রচলিত যে ড্রাগ আছে আর কি। হ্যাঁ, অন্যান্য ড্রাগ থেকে দেখা গেছে যে এক্সট্রা 40% সুরক্ষা হচ্ছে এই রোগের ক্ষেত্রে প্রোভাইড করতেছে এই নতুন ড্রাগটা। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
বলেন, এখনো কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এটা ক্লিয়ার হলে তাহলে হচ্ছে আমি পরের লাইনে যাব। মিথিলা, আপনি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। কি ক্লিয়ার হয়েছেন বলেন দেখি একটু। স্যার যেটা হচ্ছে আমরা রেজাল্টটা পাবো আর কি, সেটা হচ্ছে আর মানে রিলেটিভ রিস্ক রিডাকশন, যেটা হচ্ছে 1 থেকে রেজাল্টটাকে বিয়োগ করব। হুম। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের স্যার, সেটা হচ্ছে স্যার রিলেটিভ রিস্ক রিডাকশন। নিশাত তাসফিয়া, রোল নাম্বার 16 মেবি। জি স্যার। স্যার এখানে হচ্ছে রিলেটেড, আমাদের যে রিলেটেড রিস্কটা আছে সেই যে পয়েন্ট আমরা পাবো সেটা 1 থেকে মাইনাস করার পরে এক্সট্রা কত পার্সেন্ট হচ্ছে আমাদের রিস্কটা রিডিউস হচ্ছে আমরা এটা বের করতে পারবো। তার মানে এটা ইন্টারপ্রিটেশনটা কি, কত পার্সেন্ট হচ্ছে রিডিউস হচ্ছে সেটা তো বললামই আর কি। তার মানে এটা মূল কথাটা কি আর কি? মানে হচ্ছে যে মানে এই ড্রাগটা ইউজ করার পরে এক্সট্রা কতজনদের জন্য হচ্ছে কি রিস্কটা যে পার্সেন্টেজটা। না, বিষয়টা যেটা হচ্ছে রিলেটিভ রিস্ক তো আমরা পেলাম এখানে, 1 থেকে এটাকে আমরা বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি হলো 0.4, তার মানে হচ্ছে 40%। দ্যাট মিন্স আমি যদি বলি যে হচ্ছে এটা হলো ফাইজার এবং এটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, ঠিক আছে? ওকে, তার মানে মূল যে বিষয়টা হচ্ছে যে এই ফাইজার অ্যাস্ট্রাজেনেকার উপরেও 40% প্রোটেকশন দিচ্ছে কোভিড-19 এ এফেক্টেড হওয়ার থেকে। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তার মানে হচ্ছে ভ্যাকসিন 1 ভ্যাকসিন 2 এর উপরে এক্সট্রা 40% প্রোটেকশন দিচ্ছে হচ্ছে ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে আর কি। ক্লিয়ার? মানে স্যার ভ্যাকসিন 1 হচ্ছে ভ্যাকসিন 2 এর পাওয়ারটাকে ইনক্রিজ করে দিচ্ছে এরকম। এই বুঝলেন? কম্পেয়ার, জি স্যার বুঝতে পারছি। মানে হচ্ছে আপনি তো কম্পেয়ার করতেছেন, ভ্যাকসিন 1 ভ্যাকসিন 2 এর পাওয়ার কি হচ্ছে ইমপ্রুভ করবে কিভাবে? দুইটা তো আলাদা, দুইটা কি মিক্স করে ইমপ্রুভ করে দিচ্ছে? না না, সহজ কথা, এটা হচ্ছে ভ্যাকসিন 1, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকসিন 2। ওকে, জি ভ্যাকসিন 1 নেয়ার ফলে ভ্যাকসিন 1 যারা নেয় তারা কোভিড-19 এফেক্টেড ক্ষেত্রে এক্সট্রা 40% সুরক্ষা পায় কম্পেয়ার্ড টু ভ্যাকসিন 2। দ্যাট মিন্স সোজা ভাষায় যদি আমি বলি যে এটা যদি ফাইজার হয়, এটা যদি অ্যাস্ট্রাজেনেকা হয়, তাহলে এই ফাইজার এক্সট্রা 40% সুরক্ষা দেয় কম্পেয়ার টু যারা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা নিচ্ছে তাদের থেকে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ, আবু বকর কি বলছিলা? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে এখন যেটা হলো যে এটা তো এক্সট্রা 40% তো সুরক্ষা তো সে দিচ্ছে আর কি, তাই না? এখন এই জায়গাটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, আসলে কতটুকু রিস্ক কমলো। আমি যে হচ্ছে নিলাম অ্যাস্ট্রাজেনেকা বাদ দিয়ে, সে আমাকে 40% এক্সট্রা সুরক্ষা দিচ্ছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আসলে আমার কোভিড-19 সে কি 100% কি সুরক্ষা দিবে? ভাইরাস এফেক্টেড হওয়ার থেকে 100% তো সে সুরক্ষা দিবে না, তাই তো? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আমার রিস্ক কতটুকু কমলো? আমি যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা বাদ দিয়ে ফাইজার নিলাম, তাহলে আমার রিস্ক কতটুকু কমলো? আমার রিস্কটা কমলো হচ্ছে এইখানে যে ক্যালকুলেশনটা দেয়া আছে আর কি, এটা 0.24, তার মানে অ্যাকচুয়ালি আমার 24% হচ্ছে আমার রিস্ক কমলো। বুঝা গেছে?
পৃথিবীর কোনো ড্রাগ, কোনো ভ্যাকসিন কাউকে 100% প্রোটেকশন দেয় না বা 100% কিওর করে না, ঠিক আছে? সো আলটিমেটলি হচ্ছে এটাই হলো স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম বের করা যে আসলে কতটুকু রিস্ক কমতেছে আর কি। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। কেউ একজন বলবেন তো আর কি অ্যাবসলিউট রিস্ক রিডাকশনটা আসলে কি? স্যার রিলেটিভ রিস্ক রিডাকশনে হচ্ছে যে গ্রুপটা ওই ড্রাগটা নিচ্ছে, এক্সপেরিমেন্টের ড্রাগটা, তারা হচ্ছে 40% এক্সট্রা হচ্ছে সুরক্ষা পাচ্ছে, কিন্তু অ্যাবসলিউট রিস্ক রিডাকশনে হচ্ছে ওই ড্রাগটা নেওয়ার ফলে তাদের রিস্কটা কতটুকু কমে গিয়েছে। কতটুকু কমলো তাহলে? স্যার ওখানে হচ্ছে তারা 40% হচ্ছে এক্সট্রা সুরক্ষা পাচ্ছে, আর অ্যাবসলিউট রিস্ক রিডাকশনে হচ্ছে তাদের 0.24 হচ্ছে কমে গেছে রিস্কটা। রাইট, 0.2 হচ্ছে বা হচ্ছে প্রতি 100 জনে 24 জন, 24 জনের হচ্ছে রিস্ক কম আছে, মানে এফেক্টেড হওয়ার এটা প্রতি 100 জনে 24 জনে নেমে আসতেছে আর কি। হ্যাঁ, যেটা হয়তোবা প্রতি 100 জনে আরো বেশি ছিল আর কি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমাদের আর্গোনমিক্স এর একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম আর কি, যেটা যে এটা ছিল হয়তোবা প্রতি 100 জনে হচ্ছে প্রতি 100 জনে 2 জন তারা হচ্ছে ওয়ার্ক রিলেটেড মাসকুলোস্কেলেটাল প্রবলেমে এফেক্টেড হতো, ইন্টারভেনশনের পরে গিয়ে দেখা গেল যে হচ্ছে ওটা একজন হচ্ছে আর কি। তাহলে হচ্ছে এটা কমলো কতটুকু? হ্যাঁ, কমলো হচ্ছে এই যে প্রতি একজনে প্রতি 100 জনে একজন কমে আসলো আর কি। আসলে এটুকুই ইমপ্রুভ হলো আর কি আমার এই ড্রাগটা নেওয়ার ফলে বা এই ইন্টারভেনশনটা দেওয়ার ফলে। আচ্ছা, ওকে। আর তাহলে এখানে আরেকটা যেটা হচ্ছে নাম্বার নিডেড টু ট্রিট। হ্যাঁ, তাহলে এই নাম্বার নিডেড টু ট্রিট হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আমার প্রতি মানে আমার একজন যদি হচ্ছে আমার সাকসেসফুল আউটকাম হতে হয় আর কি। সাকসেসফুল আউটকাম বলতে যে সে ফাইজার নিয়েছে, ফাইজার নেওয়ার পরে সে আর কোভিড-19 এ এফেক্টেড হয় নাই। হ্যাঁ, এইটা এনশিওর হওয়ার জন্য আমাকে অন্তত 4 জন বা এটা 4.1, তো সেক্ষেত্রে আমি 5 জনই ধরে নিই আর কি, মানুষ তো আর ভগ্নাংশ হয় না আর কি। সেক্ষেত্রে আমার প্রতি 5 জনকে ট্রিট করা লাগবে আর কি। প্রতি 5 জনকে যদি আমি হচ্ছে এই ভ্যাকসিনটা দেই, তাহলে 5 জনের মধ্যে থেকে একজন পুরোপুরি ভাবে হচ্ছে এই ভাইরাসের এফেকশন থেকে বা এই ভাইরাসের সংক্রমণ থেকে ফ্রি থাকবে আর কি। ক্লিয়ার? স্যার জিনিসটা কি কাইন্ড অফ এরকম, মানে আমি যদি আমার ভ্যাকসিনটা দেওয়ার পরে কতজন কিওর হচ্ছে এটা টেস্ট করার জন্য আমার 5 জন করে হিসাব করা লাগবে এরকম? জিনিসটা হচ্ছে এরকম যে হচ্ছে ওই যে আমরা যেটা বলি না যে হচ্ছে এটা কতজনের উপরে এফেক্টিভলি কাজ করবে আর কি। হ্যাঁ, আমরা তখন ওটা এভাবে বলতে পারি যে হচ্ছে আমি যদি 5 জনকে এই ভ্যাকসিনটা দেই, হ্যাঁ, 5 জনের মধ্যে একজন অবশ্যই এটা থেকে মানে পুরোপুরি হচ্ছে এই পাবে, প্রোটেকশন পাবে, কিওর হয়ে যাবে। বা হচ্ছে কোন একটা ড্রাগ যদি হচ্ছে আমি 5 জন মানুষকে দেই, হ্যাঁ, 5 জন মানুষ যদি একই ড্রাগ খায়, তাহলে কোন একটা স্পেসিফিক ডিজিজ একজন মানুষ সুস্থ হবে আর কি। বাকি 4 জনের আরো অন্য কোনো প্রবলেম থাকতে পারে, আর অন্যান্য কোনো প্রবলেমের কারণে সেই ড্রাগটা হয়তো বা কাজ নাও করতে পারে। বুঝতে পারছো? জি স্যার। এটাই হচ্ছে বিষয়টা আর কি, যে নাম্বার নিডেড টু ট্রিট। যে একটা সাকসেসফুল ইভেন্টের জন্য আমার অ্যাট লিস্ট কতজনকে হচ্ছে সেম ড্রাগটা বা সেম ইন্টারভেনশনটা আমার দেয়া লাগবে আর কি। এখন হচ্ছে ওই যে আমি যদি আবার পেছনে ফিরে যাই আর কি, যে হচ্ছে স্ট্রোকের, অ্যাকুইট স্ট্রোকের অকুপেশনাল থেরাপি ইন্টারভেনশনের কথা বলছিলাম, মনে আছে? পজিশনিং এর ক্ষেত্রে আর কি। তো পজিশনিং এর ক্ষেত্রে দেখা গেল যে তাহলে হচ্ছে যে আমি সবকিছু ক্যালকুলেট করে যখন আমার নাম্বার নিডেড টু ট্রিটে আসলো, তাহলে আমি এখানে যদি আমার নাম্বার নিডেড টু ট্রিটের নাম্বার যদি আসে হচ্ছে 4, কথার কথা 4 আসছে আর কি এখানে,
এখন প্রতি 4 জনকে যদি হচ্ছে আমি এই ইন্টারভেনশনের মধ্যে আনি, তাহলে একজনের তো অবশ্যই হচ্ছে সেই স্পাস্টিসিটি বা অ্যাবনর্মাল টোন ডেভেলপ থেকে আর কি রক্ষা পাবে আর কি। ক্লিয়ার? জি স্যার। আগের গুলা আমরা পার্সেন্টেজ হিসাবে নিয়ে আসতেছিলাম যে হচ্ছে কত পার্সেন্ট এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, কতটুকু হচ্ছে রিস্ক আসলে কমতেছে। আর শেষেরটা আমরা চলে আসতেছি একদম ইন্ডিভিজুয়াল লেভেলে আর কি, পার্সন লেভেলে, যে হচ্ছে প্রতি 4 জনকে যদি আমরা দেই তাহলে হচ্ছে কতজনের উপকার আসবে আর কি। ঠিক আছে? স্যার এই অ্যাবসলিউট রিস্ক রিডাকশনটা কি পার্সেন্টেজে বলবো, মানে লিখতে হবে নাকি হচ্ছে পারসন ওয়াইজ? অ্যাবসলিউট রিস্ক রিডাকশন তো একটা পার্সেন্টেজে আসবে আর কি, যে 0.24 আছে না, এটাকে পার্সেন্টেজ করলে হচ্ছে 24% আসবে। অথবা এটাকে এইভাবে বলতে পারেন যে হচ্ছে প্রতি 100 জনে 24 জন। আচ্ছা স্যার। ওকে, এটা ক্লিয়ার হয়েছে এটুকু? অলরাইট। আর কোনো প্রশ্ন কারো এখানে? সঞ্জিদা ফারিয়া, কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, নাই। ওকে, স্যার অ্যাবসলিউট রিস্ক রিডাকশন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে টোটাল যে আমরা পাবো ওইটাকে হচ্ছে আমরা যতজন হচ্ছে ওইটা দিয়ে পার্সেন্টেজ করতে, এখানে যেমন টোটাল নাম্বার 100 আছে আর এখানে হচ্ছে 36, এটা দিয়ে আমরা পার্সেন্টেজ করেছি। হ্যাঁ এটাই সূত্র হচ্ছে এটাই, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন বের করার সূত্র হচ্ছে এটা থেকে যে নাম্বারটা আসবে আর কি, সেটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজ আকারেও বলতে পারি, অথবা হচ্ছে যদি সংখ্যা আকারে বলতে চাই তাহলে হচ্ছে আমি যেভাবে বললাম আর কি ওভাবে বলতে পারি। ঠিক আছে? সূত্রটা হচ্ছে এই যে উপরে দেয়া আছে আর কি, এখানে এই যে 2/2 টেবিল থেকে হচ্ছে এইভাবে আসলে আমরা এটা বের করে থাকি। ঠিক আছে? ওকে ওকে, আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা মনে হয় শেষ করতে পারি আর কি আজকে, নাকি? জি স্যার। আমি এটা আপনাদের কাছে পাঠাই দিব আর কি, এখানে আরো কিছু বিষয় আছে, হ্যাঁ, সেগুলো আপনারা পড়ে নিন, খুব সহজ ভাবে লেখা আছে আর কি, জিনিসগুলো আছে খুব ইজিলি বুঝতে পারবেন, সমস্যা নেই। আর নিচে যেগুলো আছে এগুলা নিজের জন্য পড়তে পারেন, কারণ পরের গুলা হচ্ছে হাই স্টাডির বিষয় আর কি আপনারা, কিন্তু এখানে যেটা আছে আর কি জিনিসগুলো পড়লে আপনারা বুঝবেন যে আসলে বিষয়গুলো কি, যে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ কখন আমরা বলতেছি বা ফিল্ড ট্রায়াল ফেজ আমরা কখন বলতেছি, এই জিনিসগুলো কিভাবে করে না করে আর কি, এটা হচ্ছে আমরা আপনারা যখন পোস্ট গ্রেড লেভেলে যাবেন আর কি, তখন এই জিনিসগুলো হচ্ছে আরো ভালো মতো বুঝতে পারবেন আর কি। আমি এখন আর কি এটার মধ্যে যাচ্ছি না, আর আপনাদের হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মধ্যে তাহলে হচ্ছে আমরা কি নিয়ে কথা বললাম, যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা আসলে কি, তারপরে হচ্ছে র্যান্ডমাইজেশনটা আসলে কিভাবে করা হয়, এখানে হচ্ছে স্যাম্পল আমরা কিভাবে স্যাম্পল পপুলেশনটাকে কিভাবে সিলেক্ট করি, তারপরে হচ্ছে র্যান্ডমাইজেশনটা আমরা কিভাবে করি, ডিফারেন্ট কাইন্ড অফ র্যান্ডমাইজেশন আমরা কিভাবে করতে পারি, স্ট্র্যাটিফাইড করতে পারি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারি, ব্লকও করতে পারি, হ্যাঁ, এবং এই প্রসেস গুলা কি, হ্যাঁ, সেগুলা নিয়ে আমরা কথা বললাম। তারপরে ব্লাইন্ডিং নিয়ে আমরা কথা বলছি, যে ব্লাইন্ডিং করার ফলে এটার অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, ব্লাইন্ডিং এর আসলে মূল উদ্দেশ্যটা কি থাকে আর কি, হ্যাঁ, এবং সেইখান থেকে আমরা পরবর্তীতে কথা বললাম হচ্ছে অ্যানালাইসিস নিয়ে আর কি, 2/2 টেবিলের মাধ্যমে
আমরা কি ধরনের অ্যানালাইসিস এখানে করে থাকি এবং এটার ইন্টারপ্রিটেশনটা আসলে আমরা কিভাবে করে থাকি। সো ইন্টারপ্রিটেশনের জন্য আপনারা যেটা করতে পারেন, যে আপনাদের যে রিসার্চের যে বইগুলো আছে লাইব্রেরিতে অ্যাভেলেবল, সেই বইগুলোতেও আপনারা দেখতে পারেন আর কি, খুব সুন্দরভাবে হচ্ছে ইন্টারপ্রিটেশন দেয়া আছে আর কি এখানে। আর তারপরেও যদি হচ্ছে কোনো টপিকে বা হচ্ছে কোনো একটা ইন্টারপ্রিটেশনে যদি প্রবলেম থেকে থাকে, যে আপনারা বুঝতেছেন না বা হচ্ছে সমস্যা হচ্ছে, আমার সাথে নক করেন, কোনো সমস্যা নেই। আমার আমি চ্যাট বক্সে হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বর্তমানে আছে। আপনারা যে কোনো সময় নিজেদের পরিচয় দিয়ে আমার সাথে কথা যোগাযোগ করতে পারেন আর কি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য। ওকে, সো এই হচ্ছে আমার নাম্বার। ওকে, আর এছাড়াও ইমেলেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, অল গুড। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। না স্যার। না স্যার। একদিনে অনেক বেশি ইনফরমেশন হয়ে গেছে না নাকি?